আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে আলাদাভাবে দুটি প্রতিনিধি দল গেছে। বর্তমান যিনি স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি এটি তার রাষ্ট্রীয় সফর। আর অপরদিকে বেসরকারি সফরে গিয়েছেন জামাত ইসলামের একজন সংসদ সদস্য মুজিবুর রহমান এর নেতৃত্বে নাসিরউদ্দিন পাটোয়ারি, এমপি হানজালা, তারপরে ডক্টর খালেদুজ্জামান, এছাড়াও আরও কয়েকজন আছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা এবং এত মানুষের সমাগম এবং একটি জানাজাকে ঘিরে পৃথিবীর এত প্রতিনিধি দল, এত রাষ্ট্রপ্রধান ইতিপূর্বে কোনো দেশে যাওয়ার নজির নেই। 4 তারিখে যখন তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তখন থেকে 1 কোটি মানুষ সেখানে উপস্থিত হয়েছে। সেই প্রথম দিনেই উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রতিনিধি দল। রাশিয়ার প্রতিনিধি দল উপস্থিত হয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে দাঁড়িয়ে যেভাবে তারা অঝরে কেঁদেছে, তাদের এই কান্না বিশ্ববাসীর বিবেকে চরমভাবে আঘাত করেছে। এটি মানুষের মর্মমূলে প্রবেশ করেছে। আমি অল্প একটু ভিডিওটা দেখাই, তারপরে এই বিষয়টা একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান قضى نحبه فمنهم من قضى نحبه ومنهم من আপনারা জানেন রাশিয়া ইরানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। যদিও এই যুদ্ধে, চলমান যে যুদ্ধটা হলো আমেরিকা এবং ইসরায়েলের সাথে, এই যুদ্ধে রাশিয়া সেইভাবে ইরানকে সহযোগিতা করে নাই যতটুকু করার কথা ছিল। এমনকি আমরা এটুকু বলতে পারি, এখন যেটা শোনা যাচ্ছে, যুদ্ধ পরবর্তী সময়ে ইরান তার যে অবস্থান তৈরি করেছে পৃথিবীর বুকে, এই অবস্থানটা মেনে নেয়া, পুরাপুরি মেনে নেয়া রাশিয়ার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এবং অনেকেই এটি বলতে শুরু করেছে যে রাশিয়া এটি মানতে চাচ্ছে না, তার মাথা ব্যথার কারণ হয়েছে। এই বিষয়ে আরেকটু গভীরে ঢুকবো আমি। তার আগে ইমাম খামেনির এই যে কফিন, এখানে কিন্তু আরো 4টি কফিন আছে। আয়াতুল্লাহ খামেনির এই কফিনের পাশে আছে তার মেয়ে, তার মেয়ের জামাই, এবং বর্তমান যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির পুত্র মুজতবা খামেনি, সেই মুজতবা খামেনির স্ত্রী এবং তার 14 মাস বয়সী শিশু সন্তানের লাশটাও সেখানে রাখা হয়েছে। মূলত এই শিশু সন্তানের কফিনটা দেখার পরেই মানুষের ভিতরটা একটা আঁতকে উঠেছে। এই যে 7 দিনের আনুষ্ঠানিকতা, এইটার মাধ্যমে যেটা হয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের সবচাইতে বড় চপেটাঘাত হয়েছে এটি। কারণ তারা চেয়েছিল ইরানকে বিভক্ত করতে, ইরানের মানুষের ভিতরে বিভেদ ছড়িয়ে দিতে। এবং ইরানে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের মতো ওখানে ওই যে রেজা শাহ পাহলভি আছে। বাংলাদেশে যেমন শেখ হাসিনা আছে, আওয়ামী লীগ আছে, ওখানেও রেজা শাহ পাহলভি আছে, একই, দুটোই গাদ্দার। তো এই গাদ্দারদের কিছু প্ররোচনার কারণে সেখানকার কিছু মানুষ ইরানের বিপক্ষে চলে গিয়েছিল। কিন্তু এই যে 7 দিনের শেষকৃত্য অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরানের আপামর জনসাধারণ আবার রাস্তায় নেমে এসেছে। তারা তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং ইরানকে ঐক্যবদ্ধ ইরানে পরিণত করার জন্য তারা জোর দাবি তুলেছে এবং তারা স্লোগান দিচ্ছে, প্লাকার্ড হাতে নিয়ে ইরানে নেমে পড়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে দীর্ঘ 4 মাস পরে কেন এই কাজটি করা হলো? তিনি তো মারা গেছেন আজ থেকে 4 মাস আগে, তাহলে এতদিন পরে কেন? এইখানে ইরান একটা কৌশলের আশ্রয় নিয়েছে এবং এটি বুদ্ধিদীপ্ত কৌশল বলা যায়। কারণ এই যে এখন ইরানের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, ওই সময় যদি দাফন কাফন সম্পূর্ণ হতো, তাহলে যেহেতু যুদ্ধ বিগ্রহ লেগেছিল, ইরান কিন্তু এই শেষকৃত্য অনুষ্ঠানটি নির্বিঘ্নে করতে পারতো না। কারণ তাদের ভিতরে একটা ভয়, শঙ্কা কাজ করছিল যে ইসরায়েল আবার কখন যেন
তাদের উপরে হামলা করে বসে। এই তো এখনো কিন্তু এই যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানে মোস্তফা কামিনী তিনি কিন্তু পিতার জানাজায়, স্ত্রীর জানাজায়, 14 মাস বয়সী সন্তানের জানাজায় তিনি কিন্তু উপস্থিত হতে পারেন নাই। তিনি এখনো কিন্তু আত্মগোপনে আছেন, কারণ এখনো গোয়েন্দা তথ্য বলছে বর্বর ইসরায়েল যে কোনো মুহূর্তে সুযোগ পেলেই মোস্তফা কামিনীকে হত্যা করবে, যার কারণে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাই। তো এই গোটা ইরানিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তারা সুযোগের অপেক্ষায় ছিল। তারা জানতো যে যুদ্ধ পরিস্থিতি একসময় শেষ হবে এবং যুদ্ধের ইতিহাস ইরানই লিখবে, তাদের এই আত্মবিশ্বাস ছিল। এবং ইরান যে এই যুদ্ধের ইতিহাস লিখেছে, ইরান যে এই যুদ্ধে জয়ী হয়েছে, আমি সেটাও একটু হিন্টস আপনাদেরকে দিচ্ছি। তো ইরানের সেই পরিকল্পনা কিন্তু সফল হয়েছে। আজ ইরানের সমস্ত জনগণ ওই পাহলভি পরিবারের 2-1 গাদ্দার ছাড়া বাকি সমস্ত ইরানি জনগণ কিন্তু এক কাতারে চলে এসেছে এবং তারা বুঝতে শিখেছে যে এই বর্তমান শাসক গোষ্ঠীর হাতেই ইরান নিরাপদ, তাদের সার্বভৌমত্ব নিরাপদ। এই জন্য তারা রাস্তায় নেমে এসেছে। এখন ওই যে বললাম যে এই যুদ্ধের ইতিহাস ইরান লিখেছে, অর্থাৎ ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে তিনি এখান থেকে তার পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছেন। এমনকি আপনারা এটাও শুনেছেন যে ইসরায়েলকে কিন্তু মাঝে মাঝে ধমকও দিয়েছেন, যেহেতু এই আলোচনার মাঝখানেই ইরানের এই আলোচনার 2জন যে প্রধান কেন্দ্র চরিত্র ছিল, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার বাকের গালিবাফ, এই 2জনকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই আলোচনা চলা অবস্থায়। এবং আমেরিকা এটা বুঝতে পেরেছিল, আর আমেরিকা খুব ভালো করে জানতো যে সে কোন জায়গায় গিয়ে পড়েছে, যার কারণে সেইখান থেকে উত্তরণের একটা পথ ডোনাল্ড ট্রাম্প খুব জোরে সোরে খুঁজতেছিল এবং সেখান থেকে বের হয়ে আসার জন্য যে কোনো ধরনের শর্ত মেনেই সে বের হয়ে আসার চেষ্টা করেছে। অর্থাৎ 14 দফা চুক্তিতে সম্মতি জ্ঞাপন করার পরেই কিন্তু এই যুদ্ধবিরতিটা হয়েছে, 60 দিনের যুদ্ধবিরতি চলছে। এবং এই যে 14 দফা, আপনারা যদি এই দফাগুলো একটু পড়েন, আমি এটা নিয়ে যদি আপনারা চান তাহলে পুরা এই 14 দফা নিয়ে একটি ভিডিও বানাবো। এই 14 দফাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটি ইরানের হাতে লেখা। আপনারা জানেন যুদ্ধের ইতিহাস কারা লেখে, চুক্তিগুলো কারা লেখে, যে দল যুদ্ধে জয়ী হয় সেই দল চুক্তি লেখে। তো এই 14 দফা পুরাটাই ইরানের পক্ষে, ইরান নিজের হাতে লিখে দিছে, আর সেইটা স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, চুক্তিগুলো এখন আর বলছি না, অনেক লম্বা হয়ে যাবে। রাশিয়ার কথা একটু বলি, রাশিয়া কেন এটি মেনে নিতে চাচ্ছে না, তার মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ রাশিয়ার একটা পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্য নিয়ে, আমেরিকাকে বিদায় করে রাশিয়া এখানে তার একটা তাবু গাড়ার চেষ্টা করছিল, তার একটা প্ল্যান ছিল। আমেরিকার ISIS নিয়ে একটা পরিকল্পনা ছিল, তারপরে সিরিয়াকে নিয়ে রাশিয়ার একটা পরিকল্পনা ছিল। ইরানের এখানে আকাশচুম্বী উত্থানের কারণে রাশিয়া আপাতত এই পরিকল্পনা থেকে তাকে সরে আসতে হবে, কারণ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য কায়েম হয়ে গেছে। এবং বিশেষ করে মুসলিম দেশগুলো, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, এরা কিন্তু কেউ কেউ আমেরিকাকে অনুরোধ করেছে তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে। তারা বুঝতে পেরেছে যে এই অঞ্চলে ইরানকে তাদের লাগবে এবং মার্কিন উপস্থিতি তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে। ইতিমধ্যে কয়েক জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তাঁবু, তাদের ঘাঁটি সরিয়ে নিয়েছে। আর একটা ব্যাপার এখানে লক্ষ্য করা গেছে যে অ্যান্টি আমেরিকান যে মুসলিম মনস্তাত্ত্বিক যে ভাবটা, এটি চীন কাজে লাগাচ্ছে, চীন এটি লুফে নিয়েছে, যার কারণে রাশিয়া ওইভাবে যেভাবে সহযোগিতা করার কথা ছিল এই যুদ্ধে করে নেই। যদি করত তাহলে কিন্তু ইতিহাস আরও একটু অন্যরকম হতে পারত। আপনারা জানেন রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধে জড়িয়ে পড়লো তখন কিন্তু 500 পিস শাহেদ দিয়ে সহযোগিতা করেছিল ইরান রাশিয়াকে, এবং যার কারণে ইরানের এই সহযোগিতা নিয়েই কিন্তু রাশিয়ার সেখানে একেবারে শোচনীয় অবস্থা হয়ে যাচ্ছিল, পরাজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। তারপরে সে এখনো টিকে আছে। ইরান এবং রাশিয়ার ভিতরে যেহেতু সামরিক চুক্তি রয়েছে যে এক দল আক্রান্ত হলেই আরেক দল আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, রাশিয়া কিন্তু সেটি করে নেই। তারা 40টি সুকুই 35 যুদ্ধ বিমান 5th জেনারেশনের এটা দেওয়ার কথা ছিল, ডেলিভারি দেওয়ার কথা ছিল এই যুদ্ধের ভিতরে,
সেটিও তারা দেয়নি। তারপরে আকাশ মিসাইল দেওয়ার কথা ছিল Su-400, এটাও দেয় নাই, ডেলিভারি দেয় নাই। এটা দিলে তাহলে পরিস্থিতি আরো ভিন্ন দিকে যেত। ইরানের যে এই যে হতাহত, এই যে ইমাম খামেনি এবং তার পরিবার যে নিহত হলো, শহীদ হলো, হয়তো এটা এড়ানো যেত। তবে হ্যাঁ, রাশিয়া অন্য দিক দিয়ে সহযোগিতা করেছে, যেমন সাগরে আমেরিকাকে আটকে রেখেছে। এই কাজটা ইরানের জন্য ব্যাপক সুবিধা এনে দিয়েছে। শুধু তাই নয়, তাদের সাবমেরিনগুলো কোথায় কি অবস্থায় আছে এই খবরগুলো সংগ্রহ করে নিয়মিত ইরানের রাডার কন্ট্রোল অফিসে প্রেরণ করত, আর ইরান ওই অনুযায়ী ব্যবস্থা নিত। যার কারণে হরমুজে হাজার প্রচেষ্টা চালিয়েও আমেরিকা ওই দুর্ভেদ্য অঞ্চল ভেদ করতে পারেনি। তবে ইসরায়েলের জন্য আমেরিকা যেভাবে সরাসরি মাঠে নেমে যুদ্ধ করে, যুদ্ধটা তো ছিল ইরান এবং ইসরায়েলের, কিন্তু জড়িয়ে গেল আমেরিকা। এই ধরনের বন্ধুত্ব না হলে বন্ধুত্ব টেকে না। চীন এবং রাশিয়া উভয়েই মানে তাদের কৌশলগত দিক থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখে ইরানকে সহযোগিতা করেছে। পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।